হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে পায়োনিয়ার টেস্ট প্রিপারেশন ও এসএসসি প্রিপারেশন ব্যাচ 2027 বুলেট নৈর্ব্যক্তিক অনলাইন সাল ক্লাসে আমি মোহাম্মদ বাবুল হোসেন তোমাদের সাথে আছি। আসো, আজকের এই বুলেট নৈর্ব্যক্তিক অনলাইন সাল ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ল্যান্থেনেট সিরিজের মৌল কোনটি? শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই জানো এই যে ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানেট সিরিজটা ল্যান্থানাম 57 নম্বর মৌল। এর নাম অনুযায়ী পরবর্তীতে যতগুলো মৌল আছে, বিশেষ করে ল্যান্থানামের পরবর্তী মৌল হচ্ছে সেরিয়াম, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 58। তো ল্যান্থানাম 57, এর পরবর্তী মৌল সেরিয়াম থেকে লুটেসিয়াম 71 বলতে 71 পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানামের নাম অনুযায়ী ল্যান্থানাইট সিরিজ বলা হয়েছে। তাহলে এই ল্যান্থানেট সিরিজের মৌল যদি বলি, তাহলে ল্যান্থানাম এর পরবর্তী মৌল এই সেরিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 58, এবং এটা হচ্ছে ল্যান্থানেট সিরিজের মৌল। এবার নেক্সট কোশ্চেন, M2+ বলছে M2+। M2+ বলতে আমরা যেটা বুঝি, M হচ্ছে মেটাল, এখন মেটালের কি এখানে রিপ্রেজেন্ট করছে M2+। তাহলে যেই মেটাল বা ধাতুটা আছে তার চার্জ হচ্ছে 2+। আমরা যদি দেখি তার ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে n-1d6, এখানে n এর মান কত? 4। তাহলে আমরা যদি লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন বলি, তবে হ্যাঁ, তোমাদেরকে একটা ছোট্ট চুম্বক অংশ বলি, সেটা কি দেখো, আমরা যদি আয়রনের কথা বিবেচনা করি, আয়রন 26, এর লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে, মনে রাখার সুবিধার্থে 4s2 এবং হচ্ছে 3d6। তোমরা দেখেছো আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, যার এখানে 2 এর সাথে 4s2। আর যদি দেখি শেষে আছে 6, এখানে 3d6। মজার একটা বিষয় লক্ষ্য করেছো, আয়রন 26, লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন 26, সুন্দর মিল আছে। এবার একটা বিষয় লক্ষ্য করো, আয়রন 26, কিন্তু যদি এটা আয়রন এখানে 2+ হয়, তোমরা প্রত্যেকে জানো যে আয়রন যখন 2+ হয়েছে, তখন বাইরের শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন গেছে। কোন 2টি ইলেকট্রন গেছে? 3d থেকে নাকি 4s থেকে? বাইরের শক্তি স্তর কোনটা? অবশ্যই 4s। তাহলে 4s থেকে একটা ইলেকট্রন গেছে নাকি 2টা গেছে? 2টা। এই 2টা ইলেকট্রন দেখো, আমরা যদি দেখি তাহলে আয়রন 2+, এখানে হবে 4s0 3d6। তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো, এখানে তোমাদের সাথে যে গেমটা খেলা হয়েছে সেটা হচ্ছে n এর মান 4 দেওয়া আছে, তার মানে এখানে n এর মান 4 ছিল, 4 কে s ছিল, তাহলে 4s0 আর হচ্ছে 3d6 বলতে আমরা কেন বুঝলাম? তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এই যে n-1d plus ns, এটা কোন ব্লকের মৌল? ডি ব্লক। তাহলে এখানে n এর মান যদি তুমি 4 বসাও, তাহলে 4s, আর 4 - 1 যদি বসাও তাহলে d6। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি 3d6 আর এখানে কে ছিল? 4s0। তাহলে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, অ্যাকচুয়ালি M2+ আয়নটা হচ্ছে Fe2+। কেমনে বুঝলাম? এখানে তোমাকে বুঝতে হবে n-1d6, অর্থাৎ 2+ মানে s থেকে 2টা ইলেকট্রন কি হয়েছে? চলে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এই মৌলটা হচ্ছে আয়রন 2+। এখন বলছে m মৌলের বৈশিষ্ট্য, তোমরা আমাকে বলবে আয়রন যখন 2+ হলো তখন তার বি এ কয়টা ইলেকট্রন আছে? 6টা। একটা বিষয় লক্ষ্য করো, দেখো M2+, এখানে n এর মান 4 হলে M2+ 3d6, m হচ্ছে আয়রন বা লোহা। এখন এই আয়রন বা লোহা হচ্ছে অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতু কেন?
দেখো এই আয়রন মৌলটা স্থিতিশীল আয়ন গঠন করার পরেও তার ডি অরবিটালে আংশিক ইলেকট্রন আছে। আংশিক ভাবে কি বলতে, D1 থেকে কয়টা ইলেকট্রন আছে, 9 এর মধ্যে। সুতরাং এটা অবস্থান্ত ধাতু। এখন তোমরা জানো অবস্থান্ত ধাতুর বৈশিষ্ট্য কি, এরা রঙিন যৌগ গঠন করে, এরা কি করে জটিল যৌগ গঠন করে, কি করে প্রভাবক হিসেবে ক্রিয়া করে। তারপরে আরেকটা হচ্ছে সাধারণত এই যে প্যারাম্যাগনেটিক আর পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। এখন এখানে অপশন যদি দেখি, প্রভাবক হিসেবে ক্রিয়া করে, এখানে প্যারাম্যাগনেটিকের পরিবর্তে কি বলেছে, ডায়াম্যাগনেটিক। আরেকটা কি বলেছে, দুটি হ্যালাইড গঠন করে। তোমরা একটা বিষয় বলো, আয়রনের দুইটি হ্যালাইড কি আছে, তোমরা প্রত্যেকেই জানো Fe2+ আর হচ্ছে Fe3+। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, আয়রনের দুইটি হ্যালাইড সম্ভব। আয়রন প্রভাবক হিসেবে কি কাজ করে বা ক্রিয়া করে, কেন? কারণ আয়রন হচ্ছে কি একটা অবস্থান্ত মৌল। এবার তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমরা প্যারাম্যাগনেটিক আর হচ্ছে ডায়াম্যাগনেটিক সম্পর্কে বুঝি না। এখন সুন্দর একটা বিষয় হচ্ছে, দেখো যখন আয়রন 2+ হয়েছে, আয়রন যখন 2+ হয়েছে, তাহলে আর একটা বিষয় লক্ষ্য করো, আয়রন 2+, আয়রন 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 3d6। 3d6, ডি এর কয়টা অরবিটাল বলো, ডি এর অরবিটাল 5টা, dxy, dyz, dzx, dx² থেকে y² আর হচ্ছে dz²। তাহলে আমরা যদি দেখি d6 মানে কি, এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, কয়টা হলো, 5টা ইলেকট্রন হয়েছে। আর একটা ইলেকট্রন যাবে কোথায়, এখানে 6টা ইলেকট্রন হয়েছে। এই 6টা ইলেকট্রন দেওয়ার পরেও ডি এর ক্ষেত্রে দেখো, dz² এ dx² - y² এ dxzx dyz, শুধুমাত্র dxy ব্যতীত প্রত্যেকটাতে একটি করে বিজোড় ইলেকট্রন আছে, যার কারণে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে না। কি প্রদর্শন করবে, প্যারাম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে অবস্থান্ত ধাতু। এবং প্যারাম্যাগনেটিক কখন হয়, যখন তাদের বাইরে বিজোড় ইলেকট্রন থাকে। যদি বাইরে বিজোড় ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, যদি না থাকে বা জোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে ডায়াম্যাগনেটিক। আমরা দেখতে পাই এর বাইরে বিজোড় ইলেকট্রন আছে, সুতরাং প্যারাম্যাগনেটিক। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, এর উত্তর আমরা যদি দেখি তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আমরা নেক্সট কোশ্চেন যদি দেখি, তাহলে বলছে 3 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম। আচ্ছা, তোমাদের একটা কনফিউশনাল কথা বলি। কি কথা, এখানে তোমাদেরকে শুধুমাত্র তোমাদের একটা কোশ্চেনে তোমাদেরকে কনফিডেন্স চেক করা হয়েছে। আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি তোমরা পড়েছো, এখানে শুধু বলা হয়েছে প্রথম আয়নীকরণ শক্তি। প্রথম আয়নীকরণ বলতে কি বুঝছো, যখন কোনো মৌল একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ধনাত্মক চার্জে পরিণত হয় এবং যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, আয়নীকরণ শক্তি কি, ইলেকট্রন গ্যাসীয় অবস্থায় কোনো মৌল থেকে একটা ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আমরা যদি দেখি আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কি হয়, বাড়ে। আর যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, তাহলে এইখানে যদি দেখি বাম থেকে ডানে গেলে আর উপর থেকে নিচে গেলে, শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য করো, কোশ্চেন কি বলছে, পর্যায় নাকি গ্রুপ। আমরা যদি দেখি, দেখো এখানে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে এটি কি আণবিক শ্রেণী মানে পর্যায়ের কথা বলেছে। তাহলে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে। আয়নীকরণ শক্তি যদি বাড়ে তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারবো, দেখো আমরা যদি দেখি বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে উত্তর হওয়ার কথা ছিল কি, সবচেয়ে বেশি উত্তর হওয়ার কথা ছিল অক্সিজেন। আগে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপরে কি বোরন, তারপরে বেরিলিয়াম। কিন্তু আমরা যদি দেখি যে আয়নীকরণ শক্তি ব্যতিক্রম, কেন,
দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, এখানে বেরিলিয়াম দেখো, বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, এর 2s কয়টা ইলেকট্রন আছে? 2s এ বেরিলিয়ামের ইলেকট্রন থাকবে s2, যেটা হচ্ছে কি বলো, পূর্ণ। আবার যদি তুমি লক্ষ্য করো তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনে 2p কত বলো? 3। 2p কত? 3, যেটা হচ্ছে অর্ধপূর্ণ। কেন? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি 1s2 2s2 2p3, আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল গুলো অনেক বেশি স্টেবল। তো এটা স্টেবল হওয়ার কারণে এখান থেকে সহজে ইলেকট্রন ত্যাগ করা যাবে না। অপরদিকে আমরা যদি দেখি এই যে বেরিলিয়াম, এই এস এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। এস এর সর্বোচ্চ ইলেকট্রনই থাকে 2টা, এটাও কি বলো, স্টেবল। তাহলে সহজে ইলেকট্রন ত্যাগ করা যাচ্ছে না। তাহলে আমরা কার সাথে কাকে কম্পেয়ার করব? আমরা যদি দেখি সেটা হচ্ছে বেরিলিয়ামের সাথে বোরন, এই দুইটাকে আগে কম্পেয়ার করো। তাহলে বেরিলিয়াম দেখো, বেরিলিয়াম আর হচ্ছে বোরন, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, বোরন হচ্ছে আমরা যদি দেখি 1s2 2s2 2p1। তাহলে বেরিলিয়ামের বাইরে s অরবিটালটা দেখো এখানে কি আছে? পূর্ণ আছে। আর বোরনের ক্ষেত্রে যদি দেখি তাহলে p এ কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, বেরিলিয়ামের বাইরে এস অরবিটাল পূর্ণ, ইলেকট্রন সহজে ত্যাগ করা যায় না বা ত্যাগ করতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন। অপরদিকে বোরনের বাইরে একটা ইলেকট্রন আছে, সহজ ইলেকট্রন ত্যাগ করা যায়। যার কারণে সচরাচর আমরা যদি দেখি, দেখো বেরিলিয়াম এর পরের মৌল হচ্ছে বোরন, তাই না? তাহলে বেরিলিয়ামের চেয়ে বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? বেরিলিয়ামের বাইরের স্তর পূর্ণ আর বোরনের বাইরে কয়টা ইলেকট্রন আছে? একটা। সুতরাং বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের তুলনায় বেশি। অনুরূপভাবে নাইট্রোজেন আর অক্সিজেন যদি বিবেচনা করি, তাহলে নাইট্রোজেন 7 ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p3, বলো এর বাইরে 2p3 স্টেবল বা অর্ধপূর্ণ। অপরদিকে অক্সিজেন যদি বিবেচনা করি, তাহলে অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। একটা বিষয় লক্ষ্য করো, এটা হচ্ছে অর্ধপূর্ণ, চেয়ে একটা ইলেকট্রন বেশি আছে, ফলে এটা আনস্টেবল, এখান থেকে সহজ ইলেকট্রন ত্যাগ করা যাবে। কার তুলনায়? বলো এই নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের ক্রম। উত্তর হচ্ছে এই যে দেখো, খ নম্বর উত্তর। আগে নাইট্রোজেনের সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর বেরিলিয়াম, তারপরে কি বোরন। তাহলে এটা ব্যতিক্রম। নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে? পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলে? আদর্শ মৌল বলা হচ্ছে, দেখো দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহ। কেন আদর্শ? কারণ এরা সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে, যার কারণে এদেরকে পর্যায় সারণীর আদর্শ মৌল বলা হচ্ছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন। ইলেকট্রন আসক্তি নির্ভর করে কার উপর? তোমাদের এই বহুপদী কোশ্চেন প্রবলেম মনে হলেও একটা বিষয় লক্ষ্য করো, ইলেকট্রন আসক্তি কাকে বলে? আমরা যদি দেখি, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাহলে একটা বিষয় লক্ষ্য করো, ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ইলেকট্রনের প্রতি কি? আসক্তি। তাহলে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে বা হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। এবার দেখো, এই ইলেকট্রন আসক্তি কার উপর নির্ভর করে? আমরা জানি যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। তাহলে আমরা যদি দেখি ইলেকট্রন আসক্তি কার উপর নির্ভর করে, আমরা দেখো পরমাণুর আকারের উপর, অর্থাৎ বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার ছোট হয়। আকার কি হয়? ছোট হয়। তা আকার যদি ছোট হয়, তাহলে আকার ছোট হলে ইলেকট্রন, আমরা যদি বলি তাহলে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কি হয়? বাড়ে। তার মানে ইলেকট্রন আসক্তি পরমাণুর আকারের উপর নির্ভর করে। নেক্সট, ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কি করে না?
ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। কেন করে? আমরা যদি দেখি, বিশেষ করে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে না, তোমরা জানো এই 17 নম্বর গ্রুপের মৌল হ্যালোজেন, ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন। তোমরা বলো তো এটার মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি? নিয়ম অনুযায়ী ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের আকার বড়, ফলে ফ্লোরিন থেকে ক্লোরিনে ইলেকট্রন ঘনত্ব কম। এই ইলেকট্রন ঘনত্ব কম হওয়ার কারণে তার ইলেকট্রন আসক্তির মান কি বেশি। তাহলে আমরা যদি দেখি, এটা আকারের উপর নির্ভর করছে। এবং দেখো, বাম থেকে যখন ডান দিকে যাচ্ছি তখন তার ইলেকট্রন বিন্যাস, এবং এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল হলে, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল হলে আমরা যদি পি এর ক্ষেত্রে বিবেচনা করি P3, অথবা কি বিবেচনা করি P6, এগুলো হচ্ছে পূর্ণ। এই পূর্ণ বা অর্ধপূর্ণ হলে এরা সহজে বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করে না। তার মানে ইলেকট্রন আসক্তি অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটালের উপর নির্ভর করে। তাহলে এখানে উত্তর হচ্ছে 1, 2, 3। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যদি বিবেচনা করি, তাহলে দেখো, ক্লোরাইডের তুলনায় ক্লোরিনের প্রথম আয়নীকরণ বিভব। তাহলে আয়নীকরণ বিভব মানে ইলেকট্রন ত্যাগ করতে হবে। এখন তোমরা আমাকে বলবে এই ক্লোরিন আর ক্লোরিন মাইনাস, এই দুটোর মধ্যে কার আকার ছোট, কার আকার বড়? একটা বিষয় লক্ষ্য করো, ক্লোরিন আর ক্লোরিন, এখানে 17 এর সাথে একটা ইলেকট্রন যোগ হয়ে কি হয়েছে 18, যেটা হচ্ছে আর্গন এর অনুরূপ, অর্থাৎ স্ট্রাগন। দেখো, ক্লোরাইডের ইলেকট্রনীয় কাঠামো নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অনুরূপ, যেটা 18। তোমরা জানো নিষ্ক্রিয় মৌলসমূহ স্থিতিশীল, ফলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা তুলনামূলকভাবে কঠিন। তাহলে ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন ত্যাগ করতে, ক্লোরাইড আয়ন থেকে ইলেকট্রন ত্যাগ করতে কি হবে? এখানে বেশি। আর ক্লোরিন থেকে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন আমরা যদি দেখি, তাহলে এখানে ইলেকট্রন কি হবে? কম হবে। কার তুলনায়? ক্লোরাইড আয়নের তুলনায়। তাহলে উত্তর হবে কি? কম। নেক্সট 7 নম্বর কোশ্চেন যদি দেখি, প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি M3+ আয়ন, এ মানে মেটাল আয়নে 5টি ইলেকট্রন 3D উপশক্তি স্তরে অবস্থিত। তাহলে বলছে M3+ আয়নটি কি হতে পারে? একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো মৌল ইন্ডিকেট করে নাই, জাস্ট এম বলেছে, এম ফর মেটাল। আমরা যদি এম কে বিবেচনা করি, তাহলে 3+ গঠন করেছে। 3+ গঠন করার পরেও ডি অরবিটালে কয়টা? 5টা ইলেকট্রন আছে। তাহলে একটা বুদ্ধি শিখে দেই, কি বলো? আয়রন 26, আগের কোশ্চেনে বলেছি 4:3:6। যদি আয়রন 3+ গঠন করে, তাহলে এর বাইরে 4s0 এবং 3d কত? 5 ইলেকট্রন থাকে। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, বলছে M3+ মানে Fe3+, আর এখানে 26, ডি এখানে কত? 5। যখন 3+ হচ্ছে তখন এখান থেকে 2টা ইলেকট্রন আর এখান থেকে একটা, তাহলে ডি কয়টা ইলেকট্রন আছে? তাহলে এই আয়নটা কি বলো? Fe3+। দেখো, আয়রন ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস পাচ্ছি কত? আয়রন 3+। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এর আগের আমি বলে এসেছি যে অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন। তাহলে পরিবর্তনশীল জারণ অবস্থা বা যোজ্যতা প্রদর্শন করে না, তাহলে যদি করে বলে তাহলে অবস্থান্তর ধাতু হবে। যেহেতু প্রদর্শন করে না, তাহলে এটা অবস্থান্তর ধাতু নয়। আমরা যদি দেখি, মুখস্থ বিদ্যা তোমাদেরকে শর্টকাট বুদ্ধি শেখানো হয়েছিল, 12 নম্বর গ্রুপের মৌল জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এরা অবস্থান্তর ধাতু নয়। কেন নয়? আমরা জিঙ্কের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d10 এবার জিঙ্ক 2+ গঠন করে। জিঙ্ক 2+ গঠন করলে তার 4s থেকে ইলেকট্রন কত হয়ে যাবে? 0, আর ডি কি হয়ে যাচ্ছে? পূর্ণ। কিন্তু আমরা জানি যে অবস্থান্তর ধাতু হওয়ার শর্ত কি? আয়ন গঠন করার পরেও ডি অরবিটালটা 1 থেকে 9 ইলেকট্রন থাকতে হবে। যেহেতু
জিঙ্ক 2+ গঠন করার পরেও ডি অরবিটালটি পূর্ণ, সুতরাং এটা অবস্থান্ত ধাতু নয়। তাহলে অবস্থান্ত ধাতু না হলে কি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে না। পরবর্তী কোশ্চেন, গ্রুপ 5 এর মৌল 9 কোনটি? তোমরা আমাকে কোশ্চেন করতে পারো গ্রুপ 5 তো বুঝি না। 5A এর আরেকটা নাম হচ্ছে গ্রুপ 15 নম্বর। এখন কোশ্চেন করতে পারো কেন? তোমরা জানো পর্যায় সারণীতে আগে যদি তোমাদেরকে এভাবে বলি, এই যে 5A, আরেকটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলগুলোকে A ও B দুইটা উপগ্রুপে ভাগ করা হয়েছে। এস আর পি ব্লকের মৌলসমূহ হচ্ছে এ উপগ্রুপ। অপরদিকে যদি দেখি ডি এবং এ ব্লকের মৌলসমূহ হচ্ছে বি উপগ্রুপ। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, আমরা এ মানে হচ্ছে কি এস আর পি ব্লক। আমরা যদি দেখি 15 নম্বর গ্রুপের মৌলের বাইরে 15 নম্বর গ্রুপের মৌল যদি আমরা দেখি, বিশেষ করে আমরা এখানে যদি দেখি 15 নম্বর গ্রুপের মৌল, দেখো এই যে নাউন, প্রোনাউন আর অ্যান্টিমনি। ভাই মনে রাখেন একটা ছোট্ট বুদ্ধি ট্রিক্স, নাউন, প্রোনাউন আর অ্যান্টি ভাই। তাহলে একটা বিষয় লক্ষ্য করো তো, এই যে 5A বা 15 নম্বর গ্রুপের মৌলের মধ্যে কোনটা আছে? এখন বলছে আর্সেনিকও আছে, অ্যান্টিমনিও আছে। কি এখানে দেখো, এই আর্সেনিক, অ্যান্টিমনি আছে, আর কি আছে? ফসফরাস আছে, নেই কে? তাহলে সঠিক উত্তর কোনটা? এটা যদিও মুখস্থ বিদ্যা, কিন্তু তোমরা একটা জায়গায় বিপদে পড়বে, সেটা হচ্ছে 5A কেন? দেখো আমি যদি ফসফরাস দিয়ে বিবেচনা করি, ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s2 3p5। বলো এটা কোন ব্লক? সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু পি অরবিটালে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি বলো? পি ব্লক মৌল। আর যেহেতু পি ব্লক মৌল, পি ব্লক, এটা কোন ব্লক? পি ব্লক। পি ব্লক মানে এ উপগ্রুপ। আর একটা বিষয় লক্ষ্য করো, এই ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখানে 2টা, আর এখানে কয়টা বলো? 3টা। 3 দিয়ে 5। আমরা পি ব্লকের ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে যদি রোমান সংখ্যায় বিবেচনা করি, তাহলে এই এস আর পি 5টা ইলেকট্রন থাকার কারণে রোমান সংখ্যায় 5 দেওয়া হয়েছে, তখন এর গ্রুপ হয়েছে 5A বা হচ্ছে 15 নম্বর গ্রুপ। নেক্সট আমরা যদি পরবর্তী কোশ্চেন দেখি, তাহলে পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে দেখো, পর্যায় সারণীতে সম্প্রতি সংযুক্ত নতুন মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হলো, এটা তো মুখস্থ বিদ্যা, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তবে তোমাদেরকে ছোট ছোট ট্রিক্স বলতে পারি। কি? তোমরা একটা বিষয় লক্ষ্য করো, যদি কুইক উত্তর করতে চাও, তাহলে সর্বশেষ মৌলটা কোনটা? 118। তাহলে 118 নম্বর মৌলটা কোথায় আছে সেটা উত্তর একটা বিষয় দেখো ছোট্ট করে, ব্যাস। এটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমি আগে থেকে জানতাম না এই কোশ্চেন উত্তর কেমনে করবো, তাহলে একটা বিষয় যদি ছোট্ট করে বুদ্ধিটা মাথায় রাখো, যে যার যেখানে 118, কারণ আমরা জানি সর্বশেষ মৌলটা 118, তাহলে 118 নম্বর যেটা আছে সেটাই সঠিক উত্তর। তাহলে এই মৌলগুলো তোমরা জানো, রিহোনিয়াম, মস্কোভিয়াম, টেরেসাইন আর হচ্ছে কি ওগানাসিন। তাহলে সঠিক উত্তর কোনটা? নেক্সট কোশ্চেন বলছে পর্যায় সারণীতে 2B, আবারও একই কোশ্চেন। কি সেটা? 2B মানে হচ্ছে 12 নম্বর গ্রুপ। কেন 12 নম্বর গ্রুপ? একটা বিষয় লক্ষ্য করো, যে পুরাতন গ্রুপ নামকরণ অনুযায়ী এই যে 2B, যেটা এখনো পরীক্ষায় আসছে এবং দিচ্ছে, এখানে বলো জিঙ্ক, ক্যাডমিয়াম আর হচ্ছে কি বলো মার্কারি। এখন এই যে 2B, এটা 12 নম্বর গ্রুপের মৌল। 12 নম্বর গ্রুপের মৌলকে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। আর মজার কথা হচ্ছে, তোমাদেরকে বারবার বলা হয়েছে যে 12 নম্বর গ্রুপ এতটাই ইম্পর্টেন্ট যে 12 নম্বর গ্রুপের মৌলগুলো কি অবস্থান্তর ধাতু নয়, ফলে পরীক্ষায় প্রচুর কোশ্চেনটা আসে। আর 12 নম্বর গ্রুপের মৌল মুখস্থ রাখতে হবে। তাহলে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি হচ্ছে 12 নম্বর, 12 মান সংখ্যায় 2B এর মৌল। নেক্সট আমরা যদি দেখি 12 নম্বর কোশ্চেন, মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। তোমরা ইলেকট্রোনেগেটিভিটির বাংলা জানো, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মান মুখস্থ রাখতে হয়। ডান দিকে আমি মানগুলো এখানে দিয়ে রাখছি। এখন তোমরা বলতে পারো এই মানগুলো কি এতগুলো মুখস্থ রাখা সম্ভব? সম্ভব। কি দিয়ে? একটা ছোট্ট বুদ্ধি দিয়ে। দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি দেখি এই যে লিথিয়াম, বেরিলিয়াম, এই কোশ্চেনগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম,
একটা বিষয় মাথায় রাখবে, বিশেষ করে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা যদি মৌলগুলো দেখি তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আচ্ছা তোমরা সব মানগুলো যদি ভুলেও যাও তাহলে ফ্লোরিনের মান তোমরা জানো সবচেয়ে বেশি এবং মান হচ্ছে 4। তাহলে ফ্লোরিনের মান যদি 4 হয় এটা তোমাদের প্রত্যেকের জানা মান। একটা মনে রাখার সোজা বুদ্ধি কি জানো, এদের মধ্যে হচ্ছে 0.5 পার্থক্য থাকবে। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, যদি এটা 4 হয় তাহলে 3.53, 2.52, তারপরে কি 1.5। এভাবে ইলেকট্রনিক মানটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে কার মান বেশি কার মান কম এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। এখানে চার্টটা দেওয়া আছে, এটা তোমরা মানটা মুখস্থ করে নিবে। যদিও তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে 0.3, শেষ দুইটা বলো একটু কম বেশি আছে, তবে 0.3 মনে রাখলে তোমরা তৃতীয় পর্যায়েও মনে রাখতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, অবস্থান্তর মৌল। এই কোশ্চেন উত্তর আগেই দিয়ে আসলাম। কিসের কোশ্চেন তোমরা জানো, অবস্থান্তর মৌল কারা, যেসব ডিব্লক মৌল কি করে, প্রথম কথা হচ্ছে ডিব্লক আয়ন গঠন করবে, ডিব্লক মৌল তারপরে কি করবে, আয়ন গঠন করবে। অবস্থান্তর মৌলের ক্ষেত্রে তোমরা জানো ডিব্লক হতে হবে, তারপরে হচ্ছে আমরা যদি দেখি ডিব্লক আর হচ্ছে আয়ন গঠন, দেন ডি এ কয়টা ইলেকট্রন থাকতে হবে, 1 থেকে 9টা। তাহলে অবস্থান্তর হতে হবে। আর অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য দেখো, এটা বারবার পড়ানো হয়েছে, রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা, জটিল যৌগ, অনেক ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে, প্যারাম্যাগনেটিক। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, রঙিন যৌগ গঠন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, জটিল যৌগ দেখায়। তাহলে সঠিক উত্তর কি বলো, সবগুলোই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখো কি বলছে, এক্স একটা মৌল, এর ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে, ভালো কথা। এবার বলছে মৌলের পর্যায় সারণীটি, এই আমরা যদি পর্যায় সারণীটা বিবেচনা করি তাহলে মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে বা কোন গ্রুপে অবস্থান করছে। কোশ্চেন এখানে কি করছে দেখো, কোন গ্রুপ, তার মানে এখানে আমাদের কাছে পর্যায় চাওয়া হয়নি। তো গ্রুপ যদি হয় তাহলে আমাকে দেখতে হবে এটা হচ্ছে কোন ব্লক। তাহলে ব্লকের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কি এসটা বাইরে আছে নাকি এসটা ভিতরে আছে। তোমরা আগে বলো ইলেকট্রনটা 4s এ যাবে আগে নাকি 3d তে যাবে। তাহলে আগে 4s এ যাবে, তারপরে কোথায় যাবে, 3d তে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডি ব্লক। তো ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এস আর ডি এর ইলেকট্রন কি করেছিলাম, যোগ করেছিলাম। তাহলে 2 2 যোগ করলে কত, 4। তাহলে এর সঠিক উত্তর কত বলো, গ্রুপ 4, যেটা আমরা এখানে দিয়ে রাখছি। দেখো এটা হচ্ছে টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কেমনে বুঝলাম, তোমাদেরকে একটা বুদ্ধি শিখে দিয়েছিলাম যে টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে 22, এর লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি দেখি তাহলে হচ্ছে 22, এর হচ্ছে কি 4s2 আর হচ্ছে কি বলো 3d2, 4s2 3d2। তাহলে এখানে দেখো 4s2 3d2, সুতরাং এটা টাইটেনিয়াম এবং এর গ্রুপ হচ্ছে কত, 4। নেক্সট কোশ্চেন, ক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে সক্রিয়তার সঠিক ক্রম কোনটি। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, সক্রিয়তার সঠিক ক্রম, কে বেশি সক্রিয় মানে কে সহজে কি করবে বলো, ইলেকট্রন ত্যাগ করবে। তো একটা বিষয় লক্ষ্য করো যে আমরা যদি দেখি এখানে আসলে কত নম্বর গ্রুপের নাকি পর্যায়ের মৌল দেওয়া আছে। আমরা যদি দেখি তাহলে এখানে সিজিয়াম, রুবিডিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, লিথিয়াম মানে 1 নম্বর গ্রুপ দেখতে পাচ্ছি। তো 1 নম্বর গ্রুপ যদি বিবেচনা করি তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এই 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে প্রথম মৌলটা আমরা যদি দেখি লিথিয়াম ধাতু সমূহের ক্ষেত্রে, যদিও এখানে প্রথমে কি হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেন কি এখানে অপশনে দেওয়া আছে, নেই, তো হাইড্রোজেন অধাতু। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যদি বিবেচনা করি তাহলে হচ্ছে 1 নম্বর গ্রুপ, আগে লিথিয়াম, তারপরে কি লিথিয়ামের পরে সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম কি আছে এখানে, নেই। তাহলে যে কোনো গ্রুপের উপর থেকে যদি নিচে যায় তাহলে আকার কি হয়, বাড়ে। আকার বাড়লে ইলেকট্রন ত্যাগ করা কি সহজ, তাহলে বলছে আকার বৃদ্ধি পায় এবং সর্বশেষ স্তরে ইলেকট্রন সহজে অপসারিত হয়, সুতরাং কি
সবচেয়ে বেশি সক্রিয় বা ইলেকট্রন ত্যাগ করে দিবে। যদিও এর সক্রিয়তার আরো একটা কারণ আছে, পানির সাথে বিক্রিয়া, তো আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে এখানে উত্তর পাচ্ছি সবচেয়ে সিজিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, তারপরে সোডিয়াম এবং লিথিয়াম। পরবর্তী কোশ্চিন যদি আমরা দেখি তাহলে আছে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় ততই কি হয় বলো। আমরা যদি দেখি পজিশনে বাম থেকে ডানে গেলে আকার কি হয়, কমে। পজিশনে বাম থেকে ডানে গেলে আকার কমে। পরমাণুতে স্তর সংখ্যা একই থাকে, স্তর সংখ্যা একই থাকে। আবার কি করি, পরমাণুতে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। ঠিক আছে, পরমাণুতে বাম থেকে যত ডান দিকে যাচ্ছ পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বাড়ে। তাহলে এখানে সঠিক উত্তর ঘ, সবগুলোই। পরবর্তীতে আমরা যদি দেখি কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি। এবার তোমরা আমাকে কোশ্চেন করতে পারো অম্লত্ব বলতে কি, মানে কে সবচেয়ে বেশি অম্লধর্মী। তো অম্লধর্মী কেমনে বুঝবো, এগুলো হচ্ছে অক্সাইড। এই অক্সাইড গুলো কে সবচেয়ে বেশি অম্লধর্মী, তার আগে তোমাদেরকে দুইটা কথা মনে রাখতে হবে। কি, ধাতুর অক্সাইড ক্ষারীয়, ধাতুর অক্সাইড ক্ষারীয়। আমরা যদি দেখি তাহলে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয়, আর অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড অম্লীয়। তাহলে ধাতুর অক্সাইড ক্ষারীয় আর অধাতুর অক্সাইড কি অম্লীয়। এখন একটা বিষয় লক্ষ্য করো, এটা কি ধাতু নাকি অধাতু। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম ধাতু, তার মানে এর অক্সাইড ক্ষারীয়, তার মানে অপশন এটা আসার কোনো অপশন নেই। এবং তোমরা জানো অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী। আচ্ছা, এবার নেক্সট সিলিকন, এটা অধাতু, তার মানে অধাতুর অক্সাইড অম্লধর্মী। ভালো কথা। একটা বিষয় লক্ষ্য করি আমরা, তোমাদেরকে একটা সহজ বুদ্ধি শিখাই। এবং তোমরা জানো যে বাম থেকে ডানে গেলে অধাতুর ধর্ম বাড়ে আর অধাতুর অক্সাইড অম্লধর্মিতা তত বাড়ে। তাহলে একটা বিষয় লক্ষ্য করে, প্রথমে আমরা যদি সিলিকনকে বিবেচনা করি, দেখো সিলিকন। আচ্ছা বলো তো তোমরা এখন একটা বিষয় লক্ষ্য করো, এই সিলিকনের পরে এইদিকে যদি আমরা দেখি সালফার, তারপরে দেখতে পাচ্ছি কি ক্লোরিন। আমরা এই তিনটা মৌলকে যদি বিবেচনা করি তাহলে সিলিকন 14, আর এখানে হচ্ছে সালফার 16, ক্লোরিন হচ্ছে 17। তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি হয়, অধাতব ধর্ম বাড়ে। তো অধাতব ধর্ম যদি বাড়ে তাহলে অক্সাইডের অম্লধর্মিতা বাড়ে। তাহলে আমরা যদি দেখি এখানে ক্লোরিনের অক্সাইড এর অম্লধর্মিতা সবচেয়ে কি হবে, বাড়বে। এখন এটা নিয়ে আরো ব্যাখ্যা আছে, যদি আমি তোমাদেরকে এইভাবে বলি, দেখো এটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, বাম থেকে ডানে গেলে অক্সাইড সমূহের কি হয়, অম্লীয় ধর্ম বৃদ্ধি পায়। তাহলে আমরা অক্সাইড গুলোর পরীক্ষার মধ্যে শর্টকাট বুদ্ধি হচ্ছে আগে তাদের পর্যায় সারণীতে অবস্থান চেক করব। যদি এটা দিয়ে উত্তর পেয়ে যাই আলহামদুলিল্লাহ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উত্তরটা পাবো। আরেকটা উত্তর আছে বিক্রিয়ার মাধ্যমে, এটা আমরা এমসিকিউতে দেখাচ্ছি না, আমরা রিটেনে সেটা দেখবো ইনশাআল্লাহ। এবার পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো নিচের চিত্রের কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। চিত্র এইখানে আসলে চিত্র, এখানে মৌলগুলো দেওয়া আছে তাই না। তো অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার। তোমরা বলো তো এটা কত নম্বর পড়ছে। আমরা যদি দেখি তাহলে এটা কয় নম্বর পড়ছে, 3 নম্বর পড়ছে। তাহলে 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে আমরা নর্মালি জানি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে। তাহলে এখন বলো অ্যালুমিনিয়ামের চেয়ে সিলিকনের বেশি হওয়ার কথা, সিলিকনের চেয়ে ফসফরাস, তারপরে কি সালফারের বেশি হওয়ার কথা। কিন্তু এখানে ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম কি, আমরা যদি দেখি ফসফরাস আর সালফার এর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখা যায় ফসফরাসের বাইরে কয়টা ইলেকট্রন আছে, 3p3। আরো যদি তোমাদেরকে এভাবে বলি ফসফরাস 15, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত বলো 3। দেখো এটা হচ্ছে অর্ধপূর্ণ, ফলে স্টেবল। অপরদিকে সালফার 16 এর কথা যদি বলি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, দেন কি হবে 3p4। দেখো অর্ধেক বা অর্ধপূর্ণ এর চেয়ে একটা বেশি, যেটা হচ্ছে কি বলো আনস্টেবল। এই আনস্টেবল হওয়ার কারণে সেখান থেকে সহজ ইলেকট্রন ত্যাগ করা যাবে কার তুলনায়, ফসফরাসের তুলনায়। তাহলে ফসফরাস থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি প্রয়োজন, তার মানে ফসফরাস হচ্ছে সবচেয়ে কি বলো বেশি। আশা করছি বুঝতে পারি। নেক্সট পরবর্তীতে আমরা যদি কোশ্চেন দেখি তাহলে হচ্ছে একাধিক যোজনী প্রদর্শন করে কোন কোন মৌল।
এটা তো আমরা জানি একাধিক যোজনী প্রদর্শন করে, কে কে বলো? এই ফসফরাস আর সালফার। কারণ ফসফরাসের যোজনী এখানে আমরা যদি দেখি 3 আর হচ্ছে 5, অপরদিকে সালফার যদি দেখি 2, 4, 6। এটা এখন নির্ভর করছে কি বলতো? দেখো এই যে ফসফরাস দেওয়া আছে এখানে, এখানে হচ্ছে 2, 4 আর হচ্ছে 6। আচ্ছা, এখন তোমরা ছোট্ট করে মনে রাখতে পারো এটা আসলে কেন? কারণ হচ্ছে আমরা যদি দেখি এই ফসফরাস আর সালফারের ক্ষেত্রে ডি অরবিটাল আছে, আর যাদের হচ্ছে ডি অরবিটাল ফাঁকা থাকে তারা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা বা একাধিক যোজনী কি করে? প্রদর্শন করে। এখন আমরা সেটাকে যদি দেখো এই ফসফরাস 15 কথা বিবেচনা করি, তাহলে এর ইলেকট্রন বিন্যাস দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত বলো? 3p3। এখন p-টাকে যদি আমরা ভেঙে লিখি 3px1, তারপরে কি বলো? 3py1, তারপরে কি বলো? 3pz1। একটা বিষয় তোমাদেরকে বলি, অধাতব মৌলের ক্ষেত্রে বাইরে যতটি বিজোড় ইলেকট্রন আছে সেটা তার যোজনী। এখানে বলো কয়টা বিজোড় ইলেকট্রন আছে? 3টা। সুতরাং প্রথমে যোজনী কত বলো? 3। এবার যদি ফসফরাসকে এক্সাইটেড করি বা উত্তেজিত করি, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 3s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, 3px হবে, 3py হবে, 3pz হবে, আরেকটা ইলেকট্রন s থেকে চলে যাবে কোথায়? 3dxy1। তাহলে একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে এখানে যদি আমরা দেখি এখানে বিজোড় ইলেকট্রন কয়টা হচ্ছে? এখানে বিজোড় ইলেকট্রন কয়টা হচ্ছে? 1, 2, 3, 4, 5। তাহলে এর যোজনী কত? আমরা আগে পেয়েছি 3 এবং এখন পাইলাম 5, অর্থাৎ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ফসফরাস এবং সালফার। অনুরূপভাবে সালফারটা তোমরা বাসায় চেক করো। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে? আণবিক সারি। দেখতে দেখতে আমরা শেষ প্রশ্ন চলে এসেছি। এটা তো তোমাদের মুখস্থ বিদ্যা যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আণবিক সারি ও খাড়া কলাম। তোমরা আমাকে একটা জায়গায় কোশ্চেন করতে পারো, কি জানো বলো? সেটা হচ্ছে আণবিক সারি বলতে পরীক্ষার হলে ভুলে যেতে পারো। তা আণবিক সারি মানে কি? পর্যায়। আর খাড়া যেটা হচ্ছে কি বলো? গ্রুপ। তাহলে তোমরা এটা জানো কি মেন্ডেলিভের পর্যায় সারণীতে আণবিক সারি ছিল কয়টা? 12টা। আর খাড়া কলাম ছিল কয়টা? 8টা। এটা মেমোরাইজিং টেস্ট। তা আশা করছি তোমরা আজকের এই এমসিকিউ সলভ গুলো থেকে অনেক কিছু শিখছো, এবং এখনো তোমরা যারা এই আমাদের এসএসসি টেস্ট প্রিপারেশন এবং এসএসসি ফাইনাল প্রিপারেশনে ভর্তি হও নাই, তোমরা খুব শীঘ্রই এই প্রিপারেশন ব্যাচে ভর্তি হবে এবং আমাদের পরবর্তীতে প্রত্যেক দিন তোমাদের এই এমসিকিউ সলভ ক্লাসটা অনলাইনে পেতে থাকবে। অল দ্য বেস্ট অফ লাক।